thousands of people have spent the night in emergency shelters in Japan after a powerful earthquake hit the west coast of the main island. জাপানে কেন ভূমিকম্প, সুনামি এবং বিমান দুর্ঘটনা হলো? 1 জানুয়ারি 2024 সারা বিশ্ব যখন নতুন বছরকে স্বাগত জানাতে ব্যস্ত ছিল, তখন জাপানে আসে এক 7.6 ম্যাগনিটিউডের ভূমিকম্প। এই ভূমিকম্পটি একা আসেনি, সে নিজের সাথে আরও অনেকগুলো ছোট বড় ভূমিকম্প নিয়ে আসে। একদিনেই মোট 155টারও বেশি ভূমিকম্প হয় জাপানে, যার ফলে সমুদ্রে প্রায় 1.2 মিটার উঁচু ঢেউয়ের সৃষ্টি হয়, যা জাপানের ওয়েস্ট কোস্টে গিয়ে আছড়ে পড়ে। জাপানের মিটিওরোলজিক্যাল এজেন্সি অনেক বড় ধরনের সুনামি হওয়ার অ্যালার্ট জারি করেছিল। পরে সেই অ্যালার্টকে শিথিল করলেও ভূমিকম্প অনেক ক্ষতি করে দিয়েছিল। হাজার হাজার বিল্ডিং ধ্বংস হয়, শহর জুড়ে বিদ্যুৎ বিভ্রাট, বহু জায়গায় আগুন লেগে গিয়েছিল। 2 জানুয়ারি জানা যায় মৃতের সংখ্যা 55 জন। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানান, একটা খারাপ সময়ের বিরুদ্ধে তাদের লড়াই চলছে এবং আটকে থাকা মানুষকে দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে। 2 জানুয়ারিতেই আরেকটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় টোকিও এয়ারপোর্টে। জাপান কোস্টগার্ডের বিমানের সাথে জাপান এয়ারলাইন্সের বিমানের অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং আগুন ধরে যায়। জাপান কোস্টগার্ডের বিমানটি ভূমিকম্পের কারণে আটকে পড়া মানুষকে উদ্ধার করার জন্য প্রস্তুত হচ্ছিল। দ্বিতীয় বিমানে যতজন লোক ছিল, ভাগ্যক্রমে তাদেরকে নিরাপদে উদ্ধার করা হলেও কোস্টগার্ড বিমানের 5-6 জন ক্রু মেম্বার প্রাণ হারায়। একমাত্র 29 বছরের প্লেন ক্যাপ্টেনই জীবিত অবস্থায় বের হতে পেরেছিলেন। এখন আপনাদের মনে দুটো প্রশ্ন জাগতে পারে। 1, জাপানে কেন এত বেশি ভূমিকম্প এবং সুনামি হয়? 2, জাপান কিভাবে এই ধরনের বিপদের সাথে লড়াই করে? কেননা এই ধরনের ভূমিকম্প যদি অন্য কোনো দেশে হতো, তাহলে হাজার হাজার মানুষ মারা যেত, যেখানে জাপানে মৃত্যু হয়েছে 100-রও কম। জাপান কিভাবে এ ধরনের বিপর্যয় থেকে নিজেকে রক্ষা করে, আসুন এই ভিডিও থেকে জেনে নেই। সাম্প্রতিক সময়ের এই ভূমিকম্পকে 2024 সি অফ জাপান আর্থকোয়াক অথবা দি নোটো পেনিনসুলা আর্থকোয়াক নাম দেওয়া হয়। এর এক্সাক্ট লোকেশন আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। জাপানের নোটো পেনিনসুলা হলো এমন একটি জায়গা যার 3 দিক থেকেই পানি। সেই ভূমিকম্পের এপিসেন্টারের পশ্চিম দিকে সি অফ জাপান অবস্থিত। জাপানের রাজধানী টোকিও থেকে এই স্থান প্রায় 500 কিলোমিটার দূরে হলেও ভূমিকম্পটি টোকিও শহরেও অনুভূত হয়েছিল। জাপানে কেন এত বেশি ভূমিকম্প হয়? এই প্রশ্নের উত্তর ম্যাপেই রয়েছে। পৃথিবীতে 16টি মেজর টেকটোনিক প্লেট রয়েছে। পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর হলো টেকটোনিক প্লেট, যা পৃথিবীর ভূত্বক এবং ম্যান্টেলের উপরের অংশ দিয়ে গঠিত। ভূগর্ভে যে উত্তাপ রয়েছে তাতে কনভেকশন কারেন্ট উৎপন্ন হয়, ফলে টেকটোনিক প্লেটগুলো ধীরে ধীরে মুভ করতে থাকে বছরের পর বছর। যখন এগুলো একটার সাথে আরেকটা ধাক্কা খায়, তখনই ভূমিকম্প হয়। এই টেকটোনিক প্লেটের বাউন্ডারিতে থাকা দেশগুলোতেই ভূমিকম্প হয় সবচেয়ে বেশি। আশ্চর্যজনক বিষয় হলো, জাপান ভূখণ্ডের এমন জায়গায় আছে যেখানে আলাদা আলাদা 4 ধরনের টেকটোনিক প্লেট একটার সাথে আরেকটা এসে মিলেছে। সেগুলো হলো দি প্যাসিফিক প্লেট, দি ফিলিপিন প্লেট, দি ইউরেশিয়ান প্লেট এবং দি নর্থ আমেরিকান প্লেট। তাই জাপানে এত বেশি ভূমিকম্প হয়। দি প্যাসিফিক প্লেটে সবচেয়ে বেশি অ্যাক্টিভিটি দেখা যায়। প্যাসিফিক প্লেটের বাউন্ডারিকে প্যাসিফিক রিং অফ ফায়ার বলা হয়। পৃথিবীতে সবচেয়ে বেশি ভূমিকম্প এবং সবচেয়ে বেশি আগ্নেয়গিরির অগ্নুৎপাত এখানেই হয়। প্লেটগুলোর বাউন্ডারির ভেতরে থাকা দেশগুলোতেই ভূমিকম্পের মাত্রা বেশি দেখা যায়। যেমন ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের বাউন্ডারিতে দেখা যায় নেপালের অবস্থান, যেখানে হিমালয় পর্বত আছে। তাই নেপালেও বড় ধরনের ভূমিকম্প হয়। নর্থ ইন্ডিয়াতে, যেমন দিল্লি ও তার আশপাশের এলাকায় হওয়া ভূমিকম্পগুলো এপিসেন্টারের এই দুটো প্লেটের মাঝামাঝিতেই হয়। সে তুলনায় অস্ট্রেলিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট এবং আফ্রিকান প্লেটে খুব কম ভূমিকম্প হয়। অস্ট্রেলিয়ায় যে ভূমিকম্প হয় তার মাত্রা খুব কম থাকে এবং ততটা মারাত্মক হয় না, কারণ মেজর টেকটোনিক প্লেটের ভেতরে কিছু ছোট ছোট টেকটোনিক প্লেট থাকে। মেজর টেকটোনিক প্লেটগুলো একটার সাথে আরেকটা ধাক্কা লাগলে তার প্রভাব অন্যগুলোতে পড়ে। মেজর টেকটোনিক প্লেটগুলো ধাক্কার ফলে আলাদা বাউন্ডারি তৈরি হয়, যেমন কনভার্জেন্ট বাউন্ডারিজ, যেখানে দুটো প্লেট ধাক্কা লেগে একটা প্লেট আরেকটা প্লেটের নিচে চলে যায়। ডাইভারজেন্ট বাউন্ডারিজ, যেখানে দুটো প্লেট একটা থেকে আরেকটা দূরে সরে যায়। ট্রান্সফর্ম বাউন্ডারিজ, যেখানে দুটো প্লেট সমান্তরালে একটা আরেকটা সামনে এসে লাগে। কনভার্জেন্ট এবং ট্রান্সফর্ম বাউন্ডারিজে সবচেয়ে বেশি ভয়ানক ভূমিকম্প হয়। প্যাসিফিক প্লেটের বাউন্ডারি হলো কনভার্জেন্ট বাউন্ডারি, যার স্পেসিফিক টাইপ হলো সাবডাকশন জোন। এই জোনের দুটো প্লেট ধাক্কা লেগে একটার নিচে আরেকটা চলে যায়, তাই এখানে ভয়ানক ভূমিকম্প হয়। ডায়াগ্রামে দেখা যাচ্ছে দুটো প্লেটের বাউন্ডারিতে সমুদ্রের নিচে একটা বড় গর্ত হয়ে যায়, তাকে ট্রেঞ্চ বলা হয়, যা সমুদ্রতলের চেয়েও 3-4 কিলোমিটার গভীর। ভূপৃষ্ঠের সবচেয়ে গভীর স্থান হলো সমুদ্রের তলদেশে অবস্থিত মারিয়ানা ট্রেঞ্চ।
যার গভীরতা 10.9 কিলোমিটার। এর ভেতর চ্যালেঞ্জার ডিপ নামক স্থানটি হলো সমুদ্রের সবচেয়ে গভীরতম স্থান। আপনারা জেনে অবাক হবেন যে জাপানের পূর্ব পাশে 8.4 কিলোমিটার গভীর একটা ট্রেঞ্চ রয়েছে, যাকে জাপান ট্রেঞ্চ বলা হয়। পৃথিবীর খুব কম দেশ আছে যেগুলো গভীর সমুদ্রের এত কাছে অবস্থিত। ম্যাপে দেখা যাচ্ছে ইন্ডিয়ার কোস্টলাইন, আফ্রিকার কোস্টলাইন, সাউথ আমেরিকার কোস্টলাইনগুলো হালকা রঙের, কিন্তু জাপানের কোস্টলাইন গাঢ় রঙের। এটি হলো জাপান ট্রেঞ্চ, যার উপর দিয়ে গেছে ইমার্জেন্সি প্যাসিফিক রিং অফ ফায়ার, যেখানে টেকটোনিক প্লেটের মুভমেন্টের কারণে ভূমিকম্প, সুনামি এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সংখ্যাও বেশি। জাপানের কোস্টলাইন ট্রেঞ্চের খুব কাছে হয় সুনামি দ্রুত আঘাত হানে এবং ওয়ার্নিং দেওয়ার জন্য সময় পাওয়া যায় না। সুনামি শব্দটাই জাপানি শব্দ। সু অর্থ হারবার বা বন্দর এবং নামি অর্থ ওয়েভ বা ঢেউ। পৃথিবীর প্রায় 90% ভূমিকম্প এই প্যাসিফিক রিং অফ ফায়ারে হয় এবং প্রায় 75% অ্যাক্টিভ আগ্নেয়গিরি এখানেই পাওয়া যায়। অবস্থানের কারণে জাপান সর্বদাই ডেঞ্জার জোনে ছিল। আবার এ কারণেই জাপান এগিয়ে আছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার ক্ষেত্রে। জাপানের বিল্ডিংগুলো স্ট্রিক্ট আর্থকোয়াক প্রুফ স্ট্যান্ডার্ড বজায় রেখে তৈরি করা হয়। 3 ধরনের স্ট্যান্ডার্ডসের মধ্যে লোয়েস্ট হলো তাইশিন স্ট্যান্ডার্ড। এতে নির্দেশ দেওয়া আছে বিল্ডিংয়ের পিলার, দেয়াল, বিম মিনিমাম কতটা পাতলা হবে এবং ভূমিকম্পে বিল্ডিং দুললেও যেন না ভাঙে। দ্বিতীয় হলো সেইশিন স্ট্যান্ডার্ড, যা উঁচু বিল্ডিংয়ের জন্য দেয়া হয়েছে, যাতে ড্যাম্পার্স ব্যবহার করা হয়, অর্থাৎ বিল্ডিংয়ের ফাউন্ডেশনের নিচে মোটা রাবারের ম্যাটস লাগানো হয়। এগুলো ভালোভাবে ভূমিকম্পের শক্তিকে শোষণ করতে পারে। কিন্তু এর চেয়েও স্ট্রিক্ট হলো তৃতীয় স্ট্যান্ডার্ড, সবচেয়ে অ্যাডভান্স স্ট্যান্ডার্ড, যা হলো মেনশিন স্ট্যান্ডার্ড। এক্ষেত্রে বিল্ডিংয়ের সম্পূর্ণ স্ট্রাকচারকে ভূমি থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। টোকিও শহরের আইকনিক স্কাই ট্রি টাওয়ারটিতেও একই স্ট্যান্ডার্ড ব্যবহার করা হয়। এটি শহরের সবচেয়ে ভূমিকম্প প্রতিরোধী ভবন। জাপানে 2011 সালে যখন 9.0 ম্যাগনিটিউডের ভূমিকম্প হয়, তখনও এই বিল্ডিংয়ের কোনো প্রকার ক্ষতি হয়নি। সুনামি থেকে বাঁচতে জাপান যে ব্যবস্থাগুলো নিয়েছে সেগুলো ততটা সফল হয়নি যতটা ভূমিকম্পের ব্যবস্থাগুলো সফল হয়েছে। তারা সুনামির হিংস্রতাকে আটকাতে সুনামি কন্ট্রোল ফরেস্ট তৈরি করেছে, অসংখ্য বৃক্ষরোপণ করেছে, ব্যয়বহুল কিন্তু সুনামির শক্তি কমাতে সহায়ক লম্বা লম্বা পাথরের কোস্টাল ডাইকস তৈরি করেছে। যেসব জনবহুল স্থানে সহজে সুনামির অ্যালার্ট দেওয়া সম্ভব হয় না, সেসব স্থানে সুনামি এভাকুয়েশন টাওয়ার তৈরি করেছে, যাতে মানুষ এই টাওয়ারগুলোর হাই পয়েন্টে গিয়ে নিরাপদে অবস্থান নিতে পারে। তারা নিজেদের ওয়ার্নিং সিস্টেমকে ইমপ্রুভ করে এভাকুয়েশন ড্রিলসের মাধ্যমে লোকাল মানুষকে শিখিয়েছে কিভাবে সুনামির সময় উদ্ধার কাজ করতে হয়। এমনকি তারা সমুদ্রের পাশে সি ওয়ালস তৈরি করেছে, যা 22,000 মাইল লম্বা কোস্টলাইনের 40% ঘিরে রেখেছে। কিন্তু এই দেয়াল সব সময় কাজ করে না। যেমন 2011 সালে যে ভূমিকম্প হয়েছিল সেটা জাপানের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল, যার ফলে ফুকুশিমা নিউক্লিয়ার ডিজাস্টার দেখেছে বিশ্ব। নিউক্লিয়ার রিয়েক্টরসগুলো ড্যামেজ হওয়ায় রেডিয়েশন লিক হয়ে তার প্রভাব সম্পূর্ণ প্যাসিফিক ওশানের উপর পড়ে। সেই ভূমিকম্প এবং সুনামির কারণে প্রায় 20,000 মানুষ মারা যায়। এরপর জাপানের সরকার স্ট্যান্ডার্ডসগুলোকে আরও স্ট্রিক্ট করে, তাই ভাগ্যক্রমে এই বছরের দুর্যোগগুলো ততটা বিপজ্জনক রূপ নিতে পারেনি।